আজ 14ই নভেম্বর শুক্রবার। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসলাম বন্ধুরা। ঘূর্ণিঝড় সিনিয়র বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড় সিনিয়র কত কিলোমিটার আছড়ে পড়বে এবং কোন কোন জায়গায় ধ্বংসলীলা চড়াবে সবকিছু থাকবে প্রতিবেদনে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে জেলায় জেলায়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। 100 থেকে 100-150 কিলোমিটার বেগে আসতে পারে এই ঘূর্ণিঝড় সিনিয়র। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আর সিনিয়রের প্রভাবে ভারতবর্ষের একাধিক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সিনিয়র যেটা রয়েছে টার্ন করে আমাদের বাংলাতেও ব্যাপক দুর্যোগের সতর্কবার্তা দিয়েছে আইএমডি। বাংলাদেশ থেকে শুরু করে আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যেই শীতল যে বায়ু প্রবেশ করতে শুরু করছে আরব সাগর থেকে এবং লালিনা সক্রিয় হয়েছে। এর প্রভাবে আমাদের যে আপডেট যেটা রয়েছে আবহাওয়ার, সেটা কিন্তু অনেক বড় পরিবর্তন আছে লালিনার জন্য। লালিনা আরও সক্রিয় হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে বন্ধুরা। এর প্রভাবে আমাদের আবহাওয়ার অনেক বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী হয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলার আবহাওয়া জানতে হলে আবহাওয়া কেমন থাকতে পারে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমে আমি আপনাদের কাছে তুলে ধরবো স্যাটেলাইট চিত্র কী রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন প্যাসিফিক ওশান থেকে বঙ্গোপসাগরের দিকে মেঘ অগ্রসর হচ্ছে। তাছাড়া ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, সৌদি আরবিয়া, ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এবং ভারী বৃষ্টির প্রভাবে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ থাকবে। তো আমরা এই মুহূর্তে চলে আসব আবহাওয়ার আপডেট যেটা রয়েছে ঘূর্ণিঝড় নিয়ে। তো ঘূর্ণিঝড় কত কিলোমিটার বেগ নিয়ে আছড়ে পড়তে পারে? মোটামুটি ঘূর্ণিঝড় যেটা রয়েছে কত কিলোমিটার হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। ঘূর্ণিঝড় যেটা রয়েছে আমরা গাস্টিংয়ে যাব, গাস্টিংয়ে গিয়ে কিন্তু দেখতে পারবো যে কত কিলোমিটার গতিবেগ সে আছড়ে পড়বে। 14 তারিখ থেকে শুরু করে 18 তারিখ 19 তারিখ পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তিশালী হবে। যখন শক্তিশালী হবে তখন তার গতিবেগ কত থাকবে? 19 তারিখ থেকে আরও আমরা লক্ষ্য করতে পারছি যে গভীর হচ্ছে। 20 তারিখ 21 তারিখ পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু জমাট বাঁধছে। মানে বায়ু যেটা রয়েছে সেই যে ময়েশ্চার আছে সেটা থেকে কিন্তু সে আরও শক্তিশালী হচ্ছে। 24 তারিখ 25 তারিখ পর্যন্ত সেটা আরও ভয়ানক রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমরা যদি গাস্টিংয়ে আছি আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 66 কিলোমিটার, 67 কিলোমিটার, তারপরের দিকে মোটামুটি যদি কি 26 তারিখ পর্যন্ত আরও পরিবর্তন লক্ষ্য করতে পারবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় প্রায় 66, 70, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে এদিকে মোটামুটি 72 থেকে আরও যদি আমরা আগাই তাহলে এদিকে 70, এদিকে হচ্ছে আপনার 63 কিলোমিটার। 27 তারিখ নাগাদ এটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে কালকের আপডেট আজকের আপডেট কিন্তু অনেকটাই বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে, ঘন্টায় অনেক কিলোমিটার বেগে কিন্তু আছড়ে পড়বে আমরা লক্ষ্য করব। আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের লাস্ট আপডেট 27 তারিখ, তাহলে ধরে রাখুন 31 তারিখ নাগাদ আছড়ে পড়বে বা 30 তারিখ, যদি 31শে মাস হয় তো 30 তারিখ হলে তাহলে 1 তারিখ কিন্তু পরের মাসের ডিসেম্বরের 1 তারিখে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় সিনিয়র। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় সিনিয়র আবার গভীর নিম্নচাপও হতে পারে। এখন কিন্তু যেহেতু তৈরি হয়নি সমুদ্রে, এটা আনুমানিক আমরা অনুমান করতে পারি যে এটার পরিবর্তন আসতে পারে। বোঝার চেষ্টা করবেন, আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? খবর বলার মতন খবর বলছি না, মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন সঠিক তথ্যটা কী রয়েছে। আর এবার আপনাদেরকে তথ্যটা তুলে ধরি বন্ধুরা। দেখুন আমরা কোন সাগর কীভাবে বলি যে এটা হচ্ছে, দেখুন আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। সমস্ত অঞ্চলে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন থাকে। এই অঞ্চলে অতটা ঘূর্ণিঝড় উৎপন্ন হয় না।
এই অঞ্চলে মোটামুটি উৎপন্ন হয়, কিন্তু এই অঞ্চলে সব থেকে বেশি হয় তাইওয়ান, ফিলিপিন্স, এই যে অঞ্চলটা রয়েছে এখানে দুটো বায়ু সংমিশ্রণে কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপন্নটা হচ্ছে। আর এখানে জলের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি থাকার প্রভাবে কিন্তু এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারি। এবার বন্ধুরা, মোটামুটি এই যে ঘূর্ণিঝড়ের দেখলাম, এই ঘূর্ণিঝড়ে কতটা বৃষ্টি হবে এবং কতটা ঠান্ডা পড়তে চলেছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, এটা আপনাদের কাছে তুলে ধরি। মোটামুটি আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যাই আপনাদের কাছে, আজকে এই যে অঞ্চলগুলো রয়েছে নীল, সেখানে কিন্তু ব্যাপক কোল্ড ওয়েভ মানে ঠান্ডা শীতল বায়ু প্রভাবিত হচ্ছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কোলপাই, রায়দিঘি, নামখানা, ঝাড়খালি, গোসাবা সমস্ত অঞ্চলেই ব্লু রয়েছে। তার মানে ঠান্ডার আমরা অস্তিত্ব বুঝতে পারছি। 14 তারিখ নাগাদ ঠান্ডাটা একটু বাড়বে দক্ষিণবঙ্গে এবং আমাদের যে উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো আছে সেখানে থাকবে। আর এদিকে মোটামুটি জামনগর থেকে শুরু করে সুরাট, আরঙ্গাবাদ থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ব্লু থাকবে সেখানে হচ্ছে কোল্ড ওয়েভ বজায় থাকবে। 15 তারিখ 16 তারিখে আরও এক্সট্রিমভাবে কোল্ড ওয়েভ আমরা লক্ষ্য করতে পারবো। রাঁচি, ঝাড়খণ্ড পর্যন্ত, দেওঘর পর্যন্ত আমরা দেখতে পারবো। আর দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে নিচের দিকে কিন্তু কোল্ড ওয়েভটা বেশি থাকবে, উপরের দিকে কোল্ড ওয়েভ থাকবে না বন্ধুরা। 17 তারিখ 18 তারিখে পরিবর্তনটা আপনাদের কাছে দেখাচ্ছি, কি পরিবর্তন আসতে পারে। তো 17 তারিখে আস্তে আস্তে কমবে, কিন্তু এদিক থেকে আবার শীতল বায়ু কিন্তু প্রবেশ করবে বন্ধুরা। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখুন 17 তারিখে আমরা এখান থেকে একটা শীতল বায়ু এখানে প্রবেশ করবে 18 তারিখ নাগাদ। 19 তারিখ নাগাদ কী পরিবর্তন আসতে পারে দেখুন, 19 তারিখ নাগাদ এটা কি পরিবর্তন আসতে পারে। ব্যাংককের কাছাকাছি, ভিয়েতনামের কাছাকাছি, তারপরে হচ্ছে হোকাইউ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, ভালো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। শীতল বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আর শীতল বায়ু যদি বেশিক্ষণ বা বেশি দিন বঙ্গোপসাগরে প্রবেশ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় উৎপন্ন হওয়ার সম্ভাবনা কম থাকবে, তাহলে গভীর নিম্নচাপ আকারে সেটা প্রবেশ করবে। তো এখানে দেখার বিষয় এই যে থাইল্যান্ডের যে ঠান্ডা শীতল বায়ু মানে আমাদের বঙ্গোপসাগরে কতদিন থাকে। এবার বৃষ্টির অনুপাত কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। বৃষ্টির অনুপাত মোটামুটি দেখুন, বৃষ্টি যেটা থাকছে আগামী 18 তারিখ 17 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই, কোনো জায়গায় বৃষ্টি হবে না, শুকনো এবং ড্রাই ওয়েদার থাকবে। পুডুচেরি, চেন্নাই, নেলোর, শ্রীলঙ্কা, কোয়েম্বাটুর, বেঙ্গালুরুর কাছাকাছি বৃষ্টি থাকবে, তাছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আপনাদের কাছে একটু অ্যালার্ট কোথাও কোথাও আছে কিনা সেটা দেখে নিই। আমাদের ভারতবর্ষে ভোপাল, ইন্দোরে একটু হালকা অ্যালার্ট দেওয়া আছে কোল্ড ওয়েভের জন্য, তাছাড়া বলা যাচ্ছে না কোনো জায়গায় সেরকম কোনো দুর্যোগ আবহাওয়াটা নেই। কুয়াশাটা রয়েছে কিনা সেটা আপনাদেরকে তুলে ধরছি। কুয়াশা কতটা পড়তে পারে, মোটামুটি কালকে পরশু দিন কুয়াশা কিন্তু থাকবে না। 16 তারিখ সেরকম কুয়াশা নেই। 17 তারিখ আমি যদি দেখি, 17 তারিখে যদি কুয়াশা পাওয়া যায়, সেরকম কুয়াশা না, হালকা একটা কুয়াশা থাকবে, হালকা আস্তরণ কুয়াশা থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে। আমরা 17 তারিখ 18 তারিখে আমরা কুয়াশা লক্ষ্য করতে পারব। 19 তারিখ নাগাদ কুয়াশা থাকবে, 20 তারিখ নাগাদও কুয়াশা থাকবে। মানে 10 তারিখের পর থেকে যে কুয়াশা ভাবটা সেটা আমরা গোটা ভারতবর্ষ জুড়েই পাবো বন্ধুরা। এই কুয়াশা থাকবে, এটা গোটা ভারতবর্ষ জুড়েই এই কুয়াশা যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো আপনাদেরকে সব কিছু তুলে ধরলাম, বৃষ্টি হবে কিনা আর ঘূর্ণিঝড় হচ্ছে কিনা। তো বেশি কিছু বড় করে আপডেটটা লাভ নেই, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।